ত্রাণকর্তা কানিজ ফাতেমা। ফোনে ইয়াসমিনের কান্নার শব্দ শুনে চমকে উঠলাম। কি হয়েছে? কোনো বিপদ হলো নাকি? প্রশ্ন করার আগে ইয়াসমিন অস্থির হয়ে বলল, স্যার বাসায় আছে আপা। আমার বড় বিপদ আপা। রাফির ব্যাপারে পুলিশ ধরেছে, কেস দিছে। কেন? আপা বলেই কেঁদে ফেলল ইয়াসমিন। দুদিন আগের কথা। ইয়াসমিনের চেহারা ঝলমল করছিল। আমার বাড়ি ভর্তি মেহমান। ইয়াসমিন দ্রুততার সাথে সারা বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে যাওয়ার সময় বলল, আপা কাল কিন্তু আমু না, আমার ছুটি। বললাম, কেন রে? কেন? আপনারা কইছি না লোন তুলতে যামু। রাফির বাপে পরশু অটো কিনবো। তাহলে তো পরশু দিনও আসবি না, তাই তো? আসবাম না তো কই যাইয়াম। রাফির বাপে একলা লোন তুলতে যাইয়ে ভয় পাইতেছে। খালি কইতেছে তুই লগে চল। আপনি কি কন আপা, যাইতাম না? যাবি না কেন? তোর সুখের দিন আসতে যাচ্ছে, দুইজন একসাথে যাবি, এটাই তো স্বাভাবিক। ইয়াসমিন সুখের হাসি হাসলো। চোখ দুটি জল জল করছে মেয়েটার। মনে মনে মাশাল্লাহ বললাম। 25-26 বছর বয়সের মেয়ে, যতক্ষণ আমার বাসায় কাজ করে সারাক্ষণ স্বামী, সংসার আর সন্তানের গল্প নিয়েই থাকে। আমি বলতে বাধা দিই না। আজ খুব খুশি দেখে মজা করে বললাম, দেখিস আবার হুট করে কাজ ছেড়ে দিস না। হাই রে, কি কন? অটোর কামাইয়ের টাকা দিয়ে আমার বাড়ি করা হইব। আচ্ছা খেয়ে নে, তারপর বাকি কাজ করে বাড়ি যাস। আইস খাইতাম না আপা, মনের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক করতেছে। আপা কোনো ঝামেলা হইব না তো? আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আর কইয়েন না আপা, বস্তির বেবাকে কইছে অটো কিনাতাছেন, আমাকে খাওয়াইতেন না? হেগোরও খাওয়াইতে হইব। এদিক অটো কিনতে কত টেকা লাগবো বুঝতেছি না। কি করতাম আপা, না খাওয়াইলেও যে লজ্জা দিব। বলিস অটো চালানো শুরু হোক, কামাই কইরা রাফির বাপই খাওয়াইবে। এই কথা কি শুনতো? না শুনলে মিলাদ দিয়ে অটো কিনে আন। পাগল একটা। আর এত খুশি হয়ে সবার সামনে কথা বলিস না, নজর লাগবে। আফা মাইন্ডসে বুঝতেই চায় না লোনের টাকা। দোয়া কইরেন আপা, আল্লাহ ভরসা। একদিন পর কাজে এসে ইয়াসমিনের গল্প ফুরায় না। আপা আইজ রাফির বাপেরে অটোতে কইরা আইছি। হে কি কইছে জানেন? কি কইছে? অটোতে উঠছি দেখা বলছে, ম্যাডাম অটোতে উঠলে ভাড়া দিতে হইব। আমি কি বলছি জানেন? তুই না বললে জানবো কি করে? বলছি, আমি হইলাম এই অটোর মালিক, আমার কাছ থেকে ভাড়া নিতে চান? সাহস তো কম না। আমি বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছি, আর ইয়াসমিন ঘর মুছতে ব্যস্ত। এর মাঝে আমাদের গল্প এগিয়ে চলেছে। আসরের আজানের পরপরই ইয়াসমিন কাজ শেষ করে চলে গেল। মেয়েটা গেল 1 বছর ধরে আমার বাসায় কাজ করে। সরল মনের মানুষ। ইয়াসমিনের একটাই স্বপ্ন, গ্রামে 3 কাঠা জমি কিনবে। সেই জমিতে 1 কাঠার উপর একটা পুকুর কাটবে, 1 কাঠার উপর পাকা বাড়ি করবে, আর বাকি 1 কাঠা জমির উপর 2টা দুধের গরু পালবে। সেই স্বপ্ন পূরণ করতেই এত আয়োজন, এত হাড় ভাঙা পরিশ্রম। আজ ইয়াসমিনকে এত খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। আমি চাই পৃথিবীর সব মানুষের সৎ স্বপ্ন পূরণ হোক। সন্ধ্যায় রফিক বাড়ি ফিরলে তাকেও ইয়াসমিনের সুখের গল্প শুনতে বাধ্য করলাম। রফিক হেসে আমার কথা আর্ধেক শুনে আর্ধেক এড়িয়ে যায়। রাতের খাবার শেষ করে ঘুমানোর আগে বাসার যে যার কাজ গুছিয়ে নিতে ব্যস্ত আমরা। তখন রাত 10টা বাজে। হঠাৎ একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। ফোন রিসিভ করে সালাম দিতে অপর প্রান্ত থেকে উৎকণ্ঠা জড়ানো আওয়াজ, আপা আমি ইয়াসমিন। কান্না জড়ানো গলার আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ইয়াসমিন, ঠিক আছিস? আপা আমাগো অটোটা পুলিশে ধরছে, আপনি কি স্যার রে বইলা সারাই দিতে পারবেন? কোথায় ধরেছে? কোনো ফোন নম্বর আছে? ফোন নম্বর নাই আপা, শ্যামলীর সামনে থেইকা ধরছে। শ্যামলীর পুলিশে ফোন দিলেই হইব। ইয়াসমিনের ভরসা আর আমাদের দুর্বলতা একসাথে চোখে পড়লো আমার। হুট করে কাকে ফোন দিয়ে বলতে বলবো আমি? ভেবে ঠান্ডা মাথায় বললাম, ইয়াসমিন আপাতত তুই এক কাজ কর, যে পুলিশ অটোটা ধরেছে তাকে বুঝিয়ে বল গতকালই লোন তুলে অটোটা কিনেছিস, এবারের মতো মাফ করে দেন। কইছি আপা, শুনে না, কয় কেস দিব। আপা হেরা যদি আমাদের অটোটা ফেরত না দেয় কি করবাম আপা? লোনের টাকা কই থেইকা দিতাম? ইয়াসমিন ফোন ধরে কাঁদতে লাগলো।
আমি সাহস দিয়ে বললাম, তুই আর একবার কথা বলে দেখ, কাজ না হলে স্যারকে ফোন দিতে বলবো। আইস্তা আপা, অহন রাখতাছি। আপনি স্যাররে বইলেন। ইয়াসমিনের সাথে সাথে আমারও মনটা খারাপ হয়ে গেল। রফিক ঘরে আসতেই বললাম, ইয়াসমিনদের অটোটা পুলিশে ধরেছে, তুমি ছাড়াই দিতে পারবা? বোধহয় ট্রাফিক পুলিশে ধরেছে, চিন্তা করো না, ওরাই ছাড়িয়ে আনতে পারবে। রফিকের কথা শুনে খুব রাগ হলো আমার। রাগে রাগে বলে উঠলাম, আচ্ছা, তোমাদের আইন কি শুধু গরিব মানুষদের জন্য? অটো চালানো যদি অপরাধ হয়, তাহলে যারা তৈরি করে লাখ টাকায় বিক্রি করছে তাদের কেন ধরে না? কারখানা বসিয়ে এভাবে গরিবের স্বপ্ন বিক্রি করতে দেয় কেন? লোনের টাকার সুদ কত জানো? আসল জায়গায় আইনের প্রয়োগ নাই, অথচ পথে খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ঠ করতে আইনের কঠোর প্রয়োগ করে সব উদ্ধার করে দিবে। আমাকে রাগতে দেখে রফিক অবাক হয়ে বলল, আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? কোনো কারণ নাই, এমনিতেই খুশিতেই বলছি। তুমি তোমার অফিসের কাজ করো, এটা আমার অভ্যেস। সরকারি কোনো কাজে অসঙ্গতি দেখলে রফিকের উপরে রাগ দেখায়। পরদিন ইয়াসমিন কাজে আসলো। ফর্সা মুখটা মলিন হয়ে আছে। অটো পেয়েছিস? জিজ্ঞেস করতেই বলল, অটোর জেল দিছে, রাফির বাপেরে সাইরা দিছে, কই সে 1 সপ্তাহ পর দিব। তাও বাঁচছি আপা, যদি রাফির বাপেরও জেল দিয়া দিত আমি করতাম আপা। গরিবের তো আল্লাহ ছাড়া দেখনের আর কেউ নাই। ইয়াসমিন কথাটা মিথ্যে বলেনি। পৃথিবীতে মাথা তেল দেওয়ার মানুষের অভাব থাকে না। স্বার্থপর এই পৃথিবীতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পাওয়া সত্যি কখনো কখনো অসম্ভব চাওয়া মনে হয়। ইয়াসমিনকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না, আল্লাহই তোদের ত্রাণ করতে হবেন, আল্লাহর উপরে ভরসা রাখ।